গ্রহাণু মতবাদ মূলত টিসি চেম্বারলিন এবং মুল্টনের গ্রহকণিকা মতবাদ নিয়ে গঠিত। 1904 খ্রিস্টাব্দে আমেরিকান বিজ্ঞানী চেম্বারলিন এবং মুল্টন পৃথিবী ও সৌরজগতের উৎপত্তির ব্যাখ্যা দিয়েছেন। তাদের এই মতবাদটি গ্রহকণা মতবাদ নামে পরিচিত। এই তত্ত্বের যদি আমরা মূল বিষয়গুলো আসি, তাহলে আমরা দেখব যে বহু কোটি বছর আগে সূর্য এক জ্বলন্ত বাষ্পীয় কুণ্ডলীর আকারে মহাকাশে ভেসে বেড়াত এবং সূর্যের সৃষ্টির পরে মহাকাশে আরেকটি শক্তিশালী নক্ষত্রের আবির্ভাব হয়। এই নতুন নক্ষত্রটি খুব দ্রুত গতিতে সূর্যের দিকে এগিয়ে আসে এবং এই যে নক্ষত্রটি, এই নক্ষত্রটি ক্রমশ সূর্যের দিকে এগিয়ে আসে এবং তার প্রবল আকর্ষণে দেখা যায় সমুদ্র সূর্যের যে সমুদ্রপৃষ্ঠ বা যে আমরা গ্যাসীয় যে অংশটা দেখি, যে বাষ্পীয় যে অংশটা, তো সেই বাষ্পীয় অংশে দেখা যাচ্ছে একটি জোয়ারের সৃষ্টি হয় এবং সূর্যপৃষ্ঠ থেকে সৌরবস্তু প্রচণ্ড গতিতে বাইরের দিকে যখন বেরিয়ে আসে, ঠিক তার বিপরীত দিকে আর একটা কেন্দ্রাতিক বলের ফলে আরেকটি জোয়ারের সৃষ্টি হয় এবং এই কারণে বিপরীত অংশ থেকেও কিছুটা সৌরবস্তু পৃথক হয়ে যায়। ওই বিচ্ছিন্ন অংশগুলি ওই শক্তিশালী নক্ষত্রের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করে, যেহেতু আকর্ষণটা ওইদিকে কাজ করে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে নক্ষত্রটি কিন্তু এটি অনেক দূরে সূর্য থেকে সরে যায় এবং এই যে বাষ্পীয় পিণ্ড, এই বাষ্পীয় পিণ্ডটি সূর্যের থেকে আস্তে আস্তে পৃথক হয়ে যায় এবং সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে শুরু করে। এই বাষ্পীয় পিণ্ডের মধ্যেই আমরা দেখতে পাই যে বিভিন্ন আকৃতির ছোট ছোট কণার সৃষ্টি হয়েছিল। এই যে ছোট ছোট কণাগুলো, সেগুলো সৃষ্টি হয়েছিল, যাদেরকে আমরা বলি গ্রহকণা। এর পরবর্তীকালে দেখা যায় এই যে বড় যে কণাগুলো, সেই কণাগুলো আস্তে আস্তে জমাট বেঁধে গ্রহে পরিণত হয় এবং ছোট ছোট কণাগুলি একত্রিত হয়ে সূর্যের এবং গ্রহগুলির চারিদিকে উপগ্রহ রূপে ঘুরতে থাকে। যে কণাগুলো এখানে জমার সুযোগ পায় না, তারা কিন্তু সৌরজগতের অন্যান্য যে জ্যোতিষ্ক, যেমন উল্কা, ধূমকেতু রূপে অবস্থান করছে। তাহলে এভাবেই আমরা দেখতে পাই যে একটি নক্ষত্র এবং সূর্যের মধ্যে আকর্ষণে সৌরজগতের সৃষ্টি হয়। তাহলে এই কেন্দ্রীয় অংশ সূর্যে পরিণত হয় এবং চারদিকে যে বাষ্পীয় অংশ, সেগুলি ক্রমশ পরবর্তীকালে ঘনীভূত হয়ে বিভিন্ন গ্রহ এবং উপগ্রহ সৃষ্টি করে। এবার এই তত্ত্বের যদি আমরা সুবিধা এবং অসুবিধাগুলো দেখি, তাহলে প্রথমে যেটা আমরা বলতে পারি যে চেম্বারলিন ও মুল্টন তাদের মতবাদে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে একটি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করেন। 2 নম্বর আমরা বলতে পারি যে এই মতবাদে কিন্তু ভূ অভ্যন্তরভাগের গঠন, মহাসাগর মহাদেশের উৎপত্তি, বিবর্তন, মালভূমি বা চ্যুতির সৃষ্টি, এই সমস্ত বিষয় কিন্তু আলোকপাত করা হয় এবং এই মতবাদে কিন্তু আমরা বলতে পারি সূর্য এবং গ্রহ উপগ্রহগুলির উৎপত্তি সম্পর্কে কিন্তু একটি ধারণা দেওয়া হয়। তাহলে এই তত্ত্বের যদি আমরা অসুবিধাগুলো দেখি, তাহলে প্রথমে যেটা আমরা বলতে পারি যে সূর্য থেকে গ্রহকণাগুলি শুরুতে এতটাই উত্তপ্ত ছিল যে তাদের মধ্যে জমাট বেঁধে গ্রহ উপগ্রহে পরিণত হওয়ার পরিবর্তে সেগুলো কিন্তু মহাশূন্যে বিক্ষিপ্ত হয়ে যাওয়াই স্বাভাবিক ছিল। অর্থাৎ এটা যে সবসময় যে জমাট বেঁধে গ্রহ উপগ্রহ হবে সেটা কিন্তু হয় না, বিক্ষিপ্ত হয়ে যেতে পারে। এবং আগন্তুক নক্ষত্রের আকর্ষণে 2 নম্বর আমরা বলতে পারি যে গ্রহগুলি একই দিকে কেন আবর্তন করে, তার ব্যাখ্যা কিন্তু এই মতবাদে নেই। তৃতীয়ত, গ্রহগুলির অবস্থানের যে কারণ,
সেটাও কিন্তু এই তত্ত্বে অস্পষ্ট। যেমন বলা হচ্ছে যে আমরা যদি দেখি তাহলে দেখব যে বড় গ্রহগুলো কিন্তু মাঝামাঝি থাকে, আর ক্ষুদ্র গ্রহগুলি হয় সূর্যের কাছে থাকে, না হয় সূর্য থেকে দূরে অবস্থান করছে। তাহলে কেন বড় গ্রহগুলি মাঝখানে থাকছে আর ছোট গ্রহগুলি হয় সূর্যের কাছে বা দূরে অবস্থান করছে, তার ব্যাখ্যাও কিন্তু এই মতবাদে পাওয়া যায়নি। এবং নেক্সট আমরা বলতে পারি এই মতবাদ থেকে পৃথিবীর বার্ষিক গতির উৎপত্তি সম্পর্কে জানা গেলেও কিন্তু আহ্নিক গতির যে কারণ সেটা কিন্তু আমরা জানতে পারি না।